আসসালামু আলাইকুম। আমার নতুন ব্লগে আপনাদের স্বাগতম। আজকে আমরা বেরিয়ে পড়েছি ভারতের অন্যতম রোমাঞ্চকর এবং মনোমুগ্ধকর শ্রীনগর থেকে লেহ রোড ট্রিপে। এই যাত্রায় দেখতে পাবো পৃথিবীর অন্যতম উঁচু রাস্তা, পাহাড়ের মধ্যে অবস্থিত সুন্দর সুন্দর গ্রাম আর নির্জন উপত্যকা। ৩৪০ কিলোমিটার এই যাত্রায় আমরা পাড়ি দেব জজিলা পাস, দ্রাস ভ্যালি আর কার্গিলের মতো ঐতিহাসিক স্থানগুলো। চলুন একসাথে এক্সপেরিয়েন্স করি এই শ্বাসরুদ্ধকর প্রকৃতির মায়াবী সৌন্দর্য। আজকে খুব সকালে আমরা কাশ্মীরের শ্রীনগর থেকে বেরিয়ে পড়েছিলাম। শ্রীনগর থেকে সোনমার্গে এসে ২ ঘন্টার মতো সময় অতিবাহিত করেছিলাম। সোনমার্গে ঘোরাঘুরি নিয়ে একটি আলাদা ভিডিও আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এখন ঘড়িতে বাজে 12:30টার মতো। এখন আমরা সোনমার্গ ছেড়ে লেহ লাদাখের উদ্দেশ্যে ছুটে চলেছি। আমাদের যাত্রাপথে আমরা বেশ কয়েকটি অত্যন্ত সুন্দর জায়গা দেখতে পাবো, যার মধ্যে অন্যতম হলো জজিলা পাস। এখন আপনারা যে জায়গাটি দেখছেন এটাই হলো জজিলা পাস। এই জায়গাটি ৩৫২৮ মিটার উচ্চতায় অবস্থিত। আমাদের যাত্রাপথে এটি আমাদের জন্য প্রথম বড় চ্যালেঞ্জ। এটি সংকীর্ণ এবং ঝুঁকিপূর্ণ খারাপ ক্লিফ দিয়ে ঘেরা এবং শীতকালে ভারী তুষারপাতের কারণে প্রায় বন্ধ থাকে। তবে এখন যেহেতু সামার সিজন, আশা করছি কোনো সমস্যা হবে না আমাদের। শ্রীনগর এবং লেহ এর মধ্যে অবস্থিত জজিলা গিরিপথটি দীর্ঘদিন ধরে সামরিক সৈন্য ও পরিবহনের জন্য একটি গুরুত্বপূর্ণ পথ, বিশেষ করে শীতকালে যখন ভারী তুষারপাত অন্যান্য পাসগুলোকে দুর্গম করে তোলে। পাসটি তুষারপাত এবং ভূমিধসের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে, যা সংযোগে ঘন ঘন ব্যাঘাত ঘটায়। এখন আপনারা যে জায়গাটি দেখছেন এটা হলো জজিলা টানেল প্রজেক্ট। ১১৫০০ ফুটেরও বেশি উচ্চতায় অবস্থিত এই প্রজেক্ট। এটি প্রায় ১৪ থেকে ১৫ কিলোমিটার দীর্ঘ। জজিলা টানেলটি একটি ইঞ্জিনিয়ারিং বিস্ময়, যা ভয়ঙ্কর জজিলা পাসের মধ্য দিয়ে ভেদ করবে এবং চরম আবহাওয়ার সময়েও সংযোগ নিরবিচ্ছিন্ন থাকা নিশ্চিত করবে। আশা করা হয় ২০২৬ সালের মধ্যেই প্রজেক্টটি শেষ হয়ে যাবে এবং চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। এটা চালু হয়ে গেলে বছরের যে কোনো সময় আপনি কাশ্মীর থেকে বাই রোডে লাদাখ ভ্রমণ করতে পারবেন। এরপর আমরা চলে এলাম দ্রাসে। দ্রাস হলো একটি ছোট্ট শহর এবং হিল স্টেশন। এটি কার্গিল এবং জজিলা পাসের মধ্যবর্তী স্থানে অবস্থিত। বিশ্বের সবচেয়ে শীতল আবাসস্থলগুলোর মধ্যে একটি হলো দ্রাস, যেখানে দুর্গম পাহাড়ের দৃশ্য পাওয়া যায়। দ্রাসকে লাদাখের প্রবেশদ্বারও বলা হয়ে থাকে। এটি ১০,৮০০ ফিট বা ৩৩০০ মিটার উচ্চতায় অবস্থিত। দ্রাস উপত্যকার কেন্দ্রে অবস্থিত এই ছোট্ট দ্রাস শহরে না আসলে আপনি এর অপরূপ সৌন্দর্যের ব্যাপারে ধারণাই করতে পারবেন না। দ্রাস শ্রীনগর থেকে ১৪০ কিলোমিটার দূরে এবং সোনমার্গ থেকে ৬৩ কিলোমিটার দূরে অবস্থিত। দ্রাসের মধ্যে বেশ কিছু গ্রাম রয়েছে, যার মধ্যে একটি সুন্দর গ্রাম হলো মাতায়ান গ্রাম। এটি হাইওয়ের সাথেই অবস্থিত। মজার ব্যাপার হলো পুরো লাদাখের মধ্যে এটিই একমাত্র গ্রাম যেখানে কাশ্মীরি ভাষায় কথা বলা হয় এবং যেখানে কাশ্মীরি জনগণ বসবাস করেন। আমরা কিন্তু এখনও দ্রাস শহরের মধ্যেই আছি, তবে মাতায়ান গ্রামকে আমরা পেছনে ফেলে ছুটে চলেছি কার্গিলের দিকে। দেখতেই পাচ্ছেন কি অপূর্ব সুন্দর রাস্তা দিয়ে এগিয়ে চলেছি। রাস্তার পাশে একটি নদীও আছে, যেটির নাম হলো দ্রাস নদী। এই রাস্তা দিয়ে যাওয়ার সময় মনে হয় যেন একটা সুন্দর স্বপ্নের মধ্যে আছি। আপনি একবার এই রাস্তা দিয়ে ভ্রমণ করলে বারবার এখানে আসতে চাইবেন।
এবার আমরা পৌঁছে গেলাম কার্গিল ওয়ার মেমোরিয়ালে। এটি দ্রাস ওয়ার মেমোরিয়াল নামেও পরিচিত। 1999 সালের কার্গিল যুদ্ধে শহীদ ভারতীয় সৈন্যদের প্রতি শ্রদ্ধা নিবেদনকারী একটি গর্বিত এবং ঐতিহাসিক স্মৃতিস্তম্ভ এই কার্গিল ওয়ার মেমোরিয়াল। এটি লাদাখের কার্গিল জেলার দ্রাস শহরে অবস্থিত এবং এটি সাহস, আত্মত্যাগ এবং দেশপ্রেমের প্রতীক হিসেবে দাঁড়িয়ে আছে। বিজয় পথ হলো স্মৃতিস্তম্ভে যাওয়ার রাস্তা, আর এই রাস্তাটিতেই আমি এখন দাঁড়িয়ে আছি। এর পাশে বিভিন্ন তথ্য বোর্ড এবং যুদ্ধের স্মৃতিচিহ্ন রাখা আছে, যার মধ্যে রয়েছে যুদ্ধক্ষেত্রের মডেল এবং যেসব স্থানে যুদ্ধ হয়েছিল সেসব স্থান সম্পর্কে বিভিন্ন তথ্য। আপনারা এখন যেটি দেখছেন এটা হলো বীরভূমি নামে পরিচিত স্মারক পাথর শ্রদ্ধার্ঘ্য। এখানে প্রতিটি পাথরে একটি নাম এবং সৈনিকদের পদ খোদাই করা আছে, তাদের সাহস ও আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে। কার্গিল ওয়ার মেমোরিয়াল থেকে বের হয়ে আমরা এখন রওনা করেছি কার্গিল শহরের দিকে। আমরা এখন প্রায় কার্গিলের কাছাকাছি পৌঁছে গেছি। কার্গিল ওয়ার মেমোরিয়াল থেকে কার্গিল পৌঁছাতে সময় লাগে অ্যারাউন্ড 1 ঘন্টার মতো। এখন ঘড়িতে 6টা 13 বাজে। প্রায় সারাদিনই ঘোরাঘুরির পরে আমরা এখন কার্গিলের হোটেলে চেক ইন করবো। আজকে রাত্রে আমরা কার্গিলেই থাকবো, পরের দিন সকালে বের হয়ে যাব লাদাখের উদ্দেশ্যে। কার্গিলে আমরা আগের থেকে হোটেল বুক করে রেখেছিলাম। চেষ্টা করেছিলাম মেন রোডের ঠিক পাশেই একটা হোটেল নেবার। কার্গিলে আমরা যে হোটেলে থাকবো সেটার নাম হলো হোটেল ডি জজিলা। আমরা কার্গিলে নাইট স্টে করতেছি হোটেল ডি জজিলা এই হোটেলে স্টে করার একটাই কারণ, সেটা হচ্ছে হোটেলটা একেবারে মেন রোডের সাথেই। আমরা এখানে ওরকম কোনো বাস বিচার করি নাই, তবে আমাদের প্রাইস অনুযায়ী দেখলাম যে হোটেলের রুমটা বেশ ভালোই। রুম কস্ট করবে 2200 রুপি পার নাইট, ডিনার এবং ব্রেকফাস্ট ইনক্লুডেড। সো আই বিলিভ ইটস এ রিয়েলি গুড ডিল। আমরা এখানে আজকে চেক ইন করেছি মোটামুটি সন্ধ্যার দিকে। কালকে চেক আউট করবো ইনশাল্লাহ সকাল 7টায়। চলে যাব লের দিকে। বেশ কিছু পয়েন্ট করবে, পয়েন্টগুলো দেখবো। এবং এটা যদিও মোটামুটি 5.5 ঘন্টার জার্নি, কিন্তু আমরা যেহেতু পাহাড়ি রাস্তায় যাব, বেশ কিছু পয়েন্ট দেখতে যাব, সেহেতু সময় লাগবে। আশা করছি কালকে বিকেলের মধ্যে লেতে পৌঁছে যাব। তো এখন আমরা নিচে নেমেছি ডিনারের উদ্দেশ্যে। দেখি কি দেয় ওরা আজকের ডিনারে। আমাদের ডিনার স্টার্ট করছি আমরা স্যুপ দিয়ে। এখানে ভেজ বেকন স্যুপ, ভালোই মনে হচ্ছে, মোটামুটি ঠিক আছে। সো ডিনারে ওনারা অফার করেন বেশ কিছু আইটেম, তার মধ্যে আপনি সিলেক্ট করতে পারেন আপনি কী কী খাবেন। ডাল মাখনি এবং ভেজিটেবল, তিলাইয়ের সাথে নিয়েছে একটা চিকেন। আমরা রাইস বলেছিলাম, ওনারা সাথে রুটিও দিয়েছে। রুটিটা আসলে প্লেন রুটি বলা ভুল হবে, আমাদের মতো রুটি না, এটা একটু নানের ফ্লেভার আছে এর মধ্যে। আই ডোন্ট নো হোয়াট দে কল, বাট টেস্ট ভালো আছে। সো ইয়া, দ্যাট ওয়াজ আওয়ার ডিনার। আমরা ডিনার শেষে বাইরে একটু ঘুরতে আসলাম। দূরে অনেক দারুণ ভিউ দেখা যাচ্ছে। পাহাড়ের উপরে বাড়িঘরগুলো কেমনভাবে বিস্তৃত, লাইন দিয়ে দিয়ে উপরে একদম পাহাড়ের উপর পর্যন্ত বাড়িগুলো আছে। হোটেল ডি জজিলা থেকে বাইরের ভিউটা এরকম দেখা যায়। আমাদের রুমটা ফ্রন্ট রুম না, ফ্রন্টে রুম নিলে এই দৃশ্যটা আরও ওয়াইড এবং ভালোভাবে দেখা যেতে পারে। হোটেল জজিলাতে আমাদের রুম নাম্বার ছিল 314 নাম্বার রুম। 314 নাম্বার রুমে আমাদের জন্য ছিল একটা টিভি, ছিল একটা ড্রেসিং টেবিল প্লাস একটা ক্লোজেট অ্যাটাচড, ডাবল অকুপেন্সি 2টা বেড, সাথে ছিল 2টা বালিশ এবং 2টা কুশন। এখানে ফ্যানটা ছিল এভাবে মাথার উপরে, এটা ফ্যানটা স্পিন করে। এখানে একটা টেবিল ছিল, 2টা চেয়ার ছিল এবং আরও একটা ছোট টেবিল ছিল, সাথে এক জাগ পানি দিয়েছিল এবং 2টা গ্লাস প্লাস একটা ইন্টারকম ছিল। যে কোনো প্রয়োজন ইন্টারকমে নক করা যেত, যাই আর কি।
আমাদের হোটেলের ব্যাক সাইডে রুম পেয়েছিলাম, ব্যাক সাইড রুম থেকে এরকম একটা ভিউ। আচ্ছা, এখানে নেট দেওয়া আছে, এই জন্য হয়তো আপনারা ঠিকভাবে দেখতে নাও পেতে পারেন। এখান থেকে একটা কমন স্পেস আছে ওই হোটেলে আমাদের এই ফ্লোরে, যেখান থেকে ভিডিও দাও দেখা যায়। তার আগে আমরা ওয়াশরুমটা যদি দেখি, ওয়াশরুমটা মিডিয়াম সাইজ ওয়াশরুম ছিল, সবসময় গরম পানি অ্যাভেলেবল ছিল, কারণ হচ্ছে গিজার। এখানে ছিল একটা বেসিন, সাথে একটা মিরর ছিল। সো ইয়া, দ্যাটস প্রিটি মাচ এভরিথিং। এখন যদি আমি একটু কমন স্পেসে যাই, যে দেখার চেষ্টা করি, করিডোরে সোফা দেওয়া আছে, তাহলে বসা যেতে পারে। এটা হলো হোটেল জজিলা থেকে পুরো ভিউটা। ওখানে রয়েছে বড় বড় পাহাড়ের উপরে বসতি, নিচেও বসতি, উপরে বসতি। এখানে একটা নদী বয়ে গেছে, খুবই ইন্টারেস্টিং। আমি কালকে রাতে জানতাম না যে এখানে এত সুন্দর একটা নদী আছে। ওয়াও, এই যে এটা সুন্দর পানি প্রবাহ। এটা আমাদের মেন রোড। আজকে আমরা বের হয়ে এই রোড দিয়ে চলে যাব লাদাখের দিকে। আমি এখন যে স্পেসে আছি, এই স্পেসটা কিন্তু বেশ ওয়াইড। এখানে যদি কেউ একদিন এক রাত থাকতেও চাই, আমার বিশ্বাস বিকেলবেলা এখানে বেশ উপভোগ করতে পারবে এই জায়গাটা। সো ইয়া, দ্যাট ইজ অল অ্যাবাউট হোটেল ডি জজিলা, কার্গিলে অবস্থিত, মেন রোডের সাথেই। ওয়েল, আমরা প্রথমে শুরু করতেছি বাটার টোস্ট দিয়ে। লাইক টোস্ট করা আছে, বাটার আলাদা দেওয়া আছে, জ্যাম আলাদা দেওয়া আছে। তো যেহেতু পাহাড়ি রাস্তায় আমরা চলাচল করবো, আমরা বাটার খাওয়ার চেষ্টা করবো বেশি। দিস উইল হেল্প আস টু ইনহেল অক্সিজেন বেটার। লোকমান দিয়ে গেলাম, আমরা যদিও বলেছিলাম যে আমরা খেতে চাই না, পেট ভরে গেছে আমাদের অলরেডি। বাট উনি বলছেন আমাদের যে একটু ট্রাই করে দেখতে কেমন লাগে এখানে উপমা খেতে। সো ইয়া, উইল ট্রাই। হোটেল ডি জজিলা থেকে সকালের ব্রেকফাস্টের পরে যখন আমরা যাত্রা শুরু করলাম লে লাদাখের উদ্দেশ্যে, তখন ঘড়িতে 7:45 বাজে। আমাদের এই যাত্রাপথে আমরা বেশ কয়েকটি জায়গায় থামবো এবং সেগুলো ঘুরে ঘুরে দেখব। আবহাওয়া মোটামুটি মেঘলা থাকায় যাত্রাটা আমাদের কাছে বেশ উপভোগ্য লাগছিল। আমরা ধীরে ধীরে সমতল থেকে এতটাই উপরে উঠে এসেছিলাম যে মনে হচ্ছিল আরেকটু উপরে উঠলেই মেঘকে ছুঁয়ে ফেলতে পারবো। বিশাল উঁচু এই পাহাড়ের গা ঘেঁষে যাবার সময় নিচের দিকে তাকালে আমাদের গা শিউরে উঠছিল। আমরা আছি নামিকালা পয়েন্টে, যেখানে অল্টিটিউড 12,198 ফিট। সো আমরা অনেক উঁচুতে আছি। আমরা ওইখানটাতেও যাব, তার আগে একটু দেখে নিচ্ছি নামিকালা পয়েন্টে। আমরা কিন্তু ধীরে ধীরে অনেক উপরে উঠে আসছি। ওই নিচের রাস্তা দিয়ে আমরা আসতেছিলাম এবং এখন অনেক উঁচুতে। এখানে একটা ব্যাপার আছে, ডোন্ট গেট এক্সাইটেড আননেসেসারিলি। এটা আমি বলবো শুধু ড্রাইভের সময় না, আপনারা এখানে যদি কখনো নামেন তাহলে রাস্তা পারাপারের সময় এটা মাথায় রাখতে হবে। কারণ এই যে ট্রাকগুলো যাচ্ছে, এরা অ্যাকচুয়ালি ব্রেক করতে করতে স্ট্রাগল করে না, যে মোড়গুলা ঘোরা, তারপরে যেখানে সেখানে থামতে পারে না। ওরা চাইলেই থেমে আপনাকে বাঁচাইতে পারবে না, আপনাকে মেরে দিয়ে চলে যেতে হবে। আর রোডটা দেখেন আঁকাবাঁকা হয়ে নিচের দিকে নেমে যাচ্ছে। আমরা উঁচুতে আসছি, ওরকম আঁকাবাঁকা হয়ে আমরা নিচ থেকে উপরে আসছি। এখানে একটা ইন্টারেস্টিং জায়গা আছে যেখানে পুরো ম্যাপটা দেখা যায়। আমরা অ্যাকচুয়ালি শ্রীনগর থেকে রওনা করেছি। শ্রীনগর থেকে রওনা করে জজিলা পাসে গেছি, ইনফ্যাক্ট সোনমার্গে গেছি ফার্স্টে। সোনমার্গে নেমে আমি সোনমার্গের ভিডিও করেছি, এটা আপনারা দেখতে পেয়েছেন। দেন জজিলা পাস গিয়েছি, জজিলা পাসে যাওয়ার পরে ব্যাপারী কুণ্ডে গিয়েছি। দেন দ্রাসে থেমেছিলাম, দ্রাসে থেমে আমরা গেছি ওয়ার মেমোরিয়ালে। আমি একটু সিক হয়ে যাওয়ার কারণে আমি যাইতে পারি নাই, তিলা গিয়েছিল, ওখানে কিছু ভিডিও করেছে ও। তারপরে কার্গিলে আমরা নাইট স্টে করেছি। কার্গিলে নাইট স্টে করার পরে নামিকা টপ অ্যাকচুয়ালি দিস ইজ দ্য প্লেস। এখানে আমরা এখন থেমে আছি, এটাই নামিকা টপ। তারপরে আমরা যাব হাতিলা টপে, দেন লামায়ুরতে যাব, তারপরে পাথর সাহেব গুরুদ্বারা ভিজিট করবো। দেন লে হচ্ছে আমাদের ফাইনাল ডেস্টিনেশন। লেতে যে আমরা হোটেলে স্টে করব।
ওখান থেকে ট্রাকগুলো খুবই ডেঞ্জারাস ওয়েতে নামে। দেখতে পাচ্ছি একটা ট্রাক আস্তে আস্তে নামতেছে, আর একটা ট্রাক কিন্তু থেমে গেছে। হ্যাঁ, ওখানে ব্রেক করে নামতে বেশ কষ্ট হয়। তো আমরা এখন উপরে চলে যাব টপে। আমি এখন উপরের দিকে উঠতেছি। উপরে অ্যাকচুয়ালি অনেক ঠান্ডা। এখানে মনে হচ্ছে টেম্পারেচার 10 ডিগ্রির নিচে। খুবই ঠান্ডা হাওয়া বইছে। তিলা এখানে অলরেডি এসছে। বহুত ঠান্ডা। উপরে উঠি। গাড়িগুলো ব্রেক করছে আর যাচ্ছে। It's really tough for them. এখানে মাইলস্টোন আছে, এর হাইট 12,198 ফিট। উঁচুতে অবস্থিত এটা। আমরা দেখতে পাচ্ছি ওই সাইডে যে নিচু রোডগুলো আছে, এই রোড দিয়ে আমরা উপরে উঠে এসেছি। যে ভাইটা আসছে এখানে, সে ভাইটা হচ্ছে কাশ্মীর থেকে আসছে, আমাদের মতো শ্রীনগর থেকে রওনা করে এখানে আসছে। ওনার অবশ্যই কাশ্মীরে থাকে। কিছুক্ষণ কথাবার্তা হলো। দে আর ভেরি নাইস পিপল। কাশ্মীরে সবসময় ঠান্ডা পড়ে, এই জন্য ওই ভাইয়াগুলা স্যান্ডো গেঞ্জি পরে বসে আছে, মানে আসতেছে। আজ ওয়ান্ডারিং, আমি ওদের জিজ্ঞেস করলাম ঠান্ডা লাগছে না। ওদের ঠান্ডা লাগতেছে, বাট অত বেশি না। ওয়েল, কোনো এক ভাই ক্যামেরা নিয়ে আসছিল সনি, এবং এটা এখানে ফেলে রেখে গেছে ভুল করে। 40.5 mm এর লেন্স ক্যাপ। তো আমি এখানে রাখছি, যেহেতু এটা আমার না, এটা আমার নেওয়ার উচিত না। এখান থেকে ভিউটা এরকম দেখাই। আমি যখন বাংলাদেশে বান্দরবনে, নীলগিরিতে বা থানচির দিকে গিয়েছি, তখন খুব অবাক হইতাম, ভয় পেতাম। আবার সাজেকে যখন গিয়েছি তখনও ভয় লাগতো পাহাড়ি খাড়া উঁচুতে উঠতে। কিন্তু যখন এখানে আসলাম, লাদাখের দিকে যাচ্ছি, তখন আসলে মনে হচ্ছে ওগুলা এটার তুলনায় কিছুই না। তো আমার মনে হচ্ছে এখানে এসে যে ওয়ার্ল্ড এক্সপ্লোর করার মতো অনেক কিছু আছে। আমাদের নিজেদের গণ্ডির মধ্যে আবদ্ধ থাকলে আমাদের দুনিয়াটাকে ছোট মনে হয়, লিমিটেড থাকে। বাট যত এক্সপ্লোর করব তত বেশি আমরা জানতে পারবো, এবং মুগ্ধতায় আমাদের মানসিকতা, মনোভাব সব কিছু পরিধি বেড়ে যেতে বাধ্য। কারণ এই বড় বড় পাহাড়গুলো দেখছি, এই যে এই সাইডে, এগুলো আসলেই চোখের এবং মনের শান্তি দেয়। আলহামদুলিল্লাহ যেখানে আসতে পেরেছি। এখন আস্তে আস্তে নিচে নেমে যাব, বিকজ উপরে অনেক ঠান্ডা এবং একটু হাঁটলে হাঁপাই যাচ্ছি। এখান থেকে এখন গাড়ির দিকে যাব, সামনের পয়েন্টগুলোর দিকে যাব। আমাদের খুব বেশিক্ষণ এখানে দাঁড়ানো ঠিক হবে না, কারণ লাদাখে পৌঁছানোর টার্গেট আমাদের আজকে বিকেলের মধ্যে। আমরা উপরে উঠে আসলাম। প্রচুর বাতাস আসতেছে, এখানে আরও বেশি। এখানে ওই জিনিসগুলো দেখতেছি। আমার হোমটাউন কুষ্টিয়াতে এক ভাই আছেন, বি করিম ভাই। উনি ওনার সাইকেল নিয়ে সারা বাংলাদেশ ট্রাভেল করে বেড়ান। উনি ওনার সাইকেলে এরকম রঙিন পতাকাগুলো টাঙায় রাখেন। তো প্রথম দিকে অবাক হতাম যে এগুলো কী, দেখতে অনেক সুন্দর লাগতো। তো উনি ওনার একটা ভিডিওতে এক্সপ্লেন করেছিলেন যে এটা পাহাড়িরা এই ধরনের পতাকাগুলো টাঙায় রাখে, মানে ওদের শুভকামনার জন্য, একটা ওয়েল উইশার হিসেবে এগুলো কাজ করে। তো পাহাড়ে আমরা বিভিন্ন জায়গায় এটা দেখেছি, এই পয়েন্টে এসেও দেখলাম যে এটা টাঙানো আছে। টিরার অবস্থা খারাপ, ওর শ্বাস প্রশ্বাসেও সমস্যা হচ্ছে মনে হয়, আর খুব ঠান্ডাও লাগতেছে, বাট এখন পর্যন্ত টলারেবল।
নামিকালা টপে আমরা মোটামুটি 20-25 মিনিটের মতো সময় অতিবাহিত করলাম। এরপর আবার ছুটে চললাম এই পাহাড়ি রাস্তা ধরে। আমাদের প্রধান গন্তব্য হলো লে লাদাখ। তবে সামনেই পড়বে ফাতুলা টপ, যেটা কিনা শ্রীনগর লে হাইওয়ের সবচেয়ে উঁচু স্থান। সি লেভেল থেকে এই পয়েন্টের উচ্চতা প্রায় 13,478 ফিট। ফাতুলা টপ বা ফাতুলা পাসের এই রাস্তায় আরও একটু উল্লেখযোগ্য ব্যাপার হলো এখানে আপনি চাঁদের মতো ল্যান্ডস্কেপ অতিক্রম করবেন, অর্থাৎ আপনি চাঁদের ছবিতে যেরকম ল্যান্ডস্কেপ দেখে থাকেন ঠিক সেরকমই প্রাকৃতিক দৃশ্য দেখবেন। আমরা এখন আসছি ফতুলা টপে। এটার উচ্চতা 13,479 ফিট। হাইস্ট পয়েন্ট অন শ্রীনগর লে রোড। ওকে, এখানে টুরিস্ট ইনফরমেশন ম্যাপ দেওয়া আছে। ওকে, আমরা আছি কোথায়? আমরা আছি এই জায়গায়, ফাতুলা টপ। তার মানে এখান থেকে পরে যাব হচ্ছে লামাইউরু মনস্টারি, দেন খালস ভিলেজ। আচ্ছা, লের দিকে যাই কোন রাস্তা? ওকে, দেখুন রাস্তাটা কি আঁকা বাঁকা। নিম্বু, দেন ও মাই গুডনেস, লে প্রচুর আঁকা বাঁকা রাস্তা। ওয়েল, এখানে বেশিক্ষণ দাঁড়াবো না, অনেক ঠান্ডা, প্রচুর বাতাস। এটা দেখলে বুঝতে পারছেন বাতাস যতটুকুই থাক অনেক ঠান্ডা। ফাতুলা টপে বেশ ঠান্ডা থাকার কারণে আমরা বেশিক্ষণ দাঁড়াতে পারলাম না। সামার সিজনেও যে এখানে এত ঠান্ডা থাকবে এটা আমাদের জানা ছিল না। আপনারা যদি শ্রীনগর থেকে আমাদের মতো বাই রোডে লে যাবার প্ল্যান করেন তাহলে চেষ্টা করবেন পাতলা সোয়েটার কিংবা অন্তত একটা চাদর রাখার। এখানে ঠান্ডাটা একটু সয়ে ফেলতে পারলে পাহাড়ের এই সৌন্দর্যে আপনি বিমোহিত না হয়ে পারবেন না। অনেকক্ষণ পরে আমরা ফাইনালি কিছু গাছপালার দেখা পেলাম, আর তাতে আমরা বুঝতে পারলাম যে আমরা লামায়ুরুতে চলে এসেছি। লামায়ুরু হলো লে ডিস্ট্রিক্টের মধ্যে অবস্থিত একটা গ্রাম, যেখানে তিব্বতিয়ান বুদ্ধিস্টদের একটি মনেস্ট্রি রয়েছে। এই মনেস্ট্রিটা লামায়ুরু মনেস্ট্রি নামেই পরিচিত। আমরা ফাতুলা টপে বেশ কিছু হোটেলের নাম্বার দেখেছিলাম, ওই হোটেলগুলো এখানেই অবস্থিত। লে ডিস্ট্রিক্টের এই লামায়ুরু গ্রামটি প্রায় 11,893 ফিট উচ্চতায় অবস্থিত। আমরা প্ল্যান করছিলাম এই বিশাল উচ্চতায় অবস্থিত গ্রামটির কোনো একটা রেস্টুরেন্টে বসে এক কাপ চা পান করার, সাথে হালকা পাতলা স্ন্যাক্স থাকলে মন্দ হবে না। আমরা লামায়ুরু ভিলেজে একটু থামলাম, রেস্টুরেন্ট যেটার নাম হচ্ছে থারপালিং। ওকে, এখানে একটু চাটা খাবো, ওয়াশরুমে যাব। একটা জিনিস দেখে আপনাদের, এইখানে যে পাহাড়টা একটু ডিফারেন্ট কালারের আমরা দেখতে পাচ্ছি, এটাকে বলা হয় মুনল্যান্ড। আমি জানি না সঠিক কিনা, তবে মুনল্যান্ডের কালারের সাথে ম্যাচ করে বলে মেবি এই পাহাড়ের নাম রাখা হয়েছে মুনল্যান্ড। রেস্টুরেন্টে যাব, একটু চাটা খাবো। রেস্টুরেন্টের নাম কি? থারপালিং। থারপালিং।
থারপালিং রেস্টুরেন্টটা শ্রীনগর লে হাইওয়ের ঠিক পাশেই অবস্থিত। এখানে সাধারণত ব্রেকফাস্ট, লাঞ্চ কিংবা ডিনারের ব্যবস্থা থাকে। আর আপনি যদি শুধু চা পান করার জন্য এখানে থামেন তাহলে কিন্তু মন্দ হবে না, কারণ এখানে বেশ কয়েক ধরনের চা পাওয়া যায়। চায়ের মধ্যে এখানে হানি টিটা ট্রাই করতে পারেন, কারণ মধুটা এখানে খুবই উপযুক্ত খাবার। পাহাড়ের এই উচ্চতায় মধুটা আপনাকে বেশ হেল্প করবে ঠিকঠাক ব্রিদিং করতে, আর ঠান্ডার জন্য বেশ উপকারী। লাদাখে আপনি প্রতিদিনই ব্রেকফাস্টের সময় মধু পাবেন বিভিন্ন খাবারের সাথে। এছাড়া আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার হলো এই পাহাড়ি রাস্তায় আপনি ওয়াশরুম পাবেন এরকম জায়গা খুব একটা পাবেন না। সেক্ষেত্রে এই রাস্তায় ভ্রমণের সময় আপনি এখানে ওয়াশরুমের কাজটাও সেরে নিতে পারেন। যেমনটা দেখছেন আপনারা, এই রাস্তা দিয়ে চলার অভিজ্ঞতা কিন্তু সত্যি অসাধারণ। পাহাড় যে কতটা সুন্দর হতে পারে এটা দেখতে হলে আপনাকে অবশ্যই এই হাইওয়ে দিয়ে অন্তত একবার হলেও ভ্রমণ করতে হবে। তো থারপালিং রেস্টুরেন্টে কিছুক্ষণ সময় কাটানোর পরে আমরা লামায়ুরু ছেড়ে এবার ছুটে চলেছি খালটসির দিকে। খালটসি লাদাখ থেকে প্রায় 95 কিলোমিটার দূরে অবস্থিত। এই অঞ্চলগুলোতে সাধারণত বৌদ্ধ ধর্মাবলম্বীরাই বেশি বসবাস করেন, আর এ কারণেই এসব অঞ্চলে বেশ সুন্দর সুন্দর মনেস্ট্রির দেখা মেলে। আমরা আমাদের যাত্রাপথে কোনো মনেস্ট্রি দেখার জন্য থামবো না, কারণ লাদাখে যেয়ে বেশ কিছু ঐতিহাসিক মনেস্ট্রির দেখা পাবো আমরা। এই রাস্তা দিয়ে ভ্রমণের অভিজ্ঞতা আরো দারুণ হয়ে যায় যখন গাছপালা না থাকলেও রাস্তার ঠিক পাশ দিয়েই বয়ে যাওয়া সিন্ধু নদীর দেখা মিলে যায়। আমাদের পাশ দিয়ে বয়ে যাওয়া এই নদীটি হলো সিন্ধু নদী। সিন্ধু একটা ট্রান্স হিমালয়ান নদী, যেটি প্রায় 3180 কিলোমিটার বা 1980 মাইল দীর্ঘ। আমরা এসেছি সঙ্গম ভিউ পয়েন্টে। সঙ্গম ভিউ পয়েন্ট হলো সেই জায়গা যেখানে দুইটা নদী একসাথে এসে মিলিত হয়। এখানে সিন্ধু কিংবা জাংস্কার নদীর মিলন ঘটেছে। এই স্থানের সৌন্দর্য এবং ভৌগোলিক গুরুত্ব অসাধারণ। দুই নদীর পানির রং আলাদা, যা দূর থেকে দেখলে সত্যি মনোমুগ্ধকর। এখানে দাঁড়িয়ে প্রকৃতির এই অপূর্ব মিলন দেখে মুগ্ধ না হয়ে উপায় নেই। সঙ্গম পয়েন্ট শুধুমাত্র ভ্রমণকারীদের জন্যই নয়, এটি আধ্যাত্মিক গুরুত্ব বহন করে। বহু মানুষ বিশ্বাস করেন যে সিন্ধু নদে স্নান করা পবিত্র এবং এটি আত্মার পরিশুদ্ধি ঘটায়। এবার আমরা সঙ্গম পয়েন্ট থেকে ম্যাগনেটিক হিলের পথে যাত্রা শুরু করলাম। সঙ্গম পয়েন্টের কাছে অর্থাৎ নিচের দিকে আমরা নামি নাই আজকে। সাধারণত যারা লাদাখ ভ্রমণে আসেন তারা লাদাখ থেকে সঙ্গম পয়েন্টে ঘুরতে আসেন, কিন্তু এই পয়েন্টে যেহেতু আমাদের যাত্রাপথেই পড়ে গেল সেহেতু আমরা একবারে এখানেই জায়গাটা দেখে গেলাম, যার ফলে আমাদের লাদাখ থেকে এইদিকে উল্টো ঘুরে আসতে হবে না। আমাদের যাত্রাপথে আমরা সামনেই পাবো ম্যাগনেটিক হিল। ম্যাগনেটিক হিলের ওইখানে আমরা দাঁড়াবো এবং ঘুরে দেখব। সঙ্গম পয়েন্ট থেকে ম্যাগনেটিক হিল পর্যন্ত যেতে আমাদের 30 মিনিটের মতো সময় লাগবে, কিন্তু এর প্রতিটি মুহূর্তই অপূর্ব। এই রাস্তা দিয়ে যাবার সময় আপনি অনুভব করবেন প্রকৃতির এক মিশ্র অনুভূতি। রাস্তার দুই পাশে দেখা যাবে রুক্ষ পাহাড় আর মনোরম উপত্যকা, যা পুরো ট্রিপটাকে অসাধারণ করে তোলে। আমরা এখন এসেছি ম্যাগনেট হিলে, দ্য ফিনোমিনা দ্যাট ডিফাইস গ্র্যাভিটি। এইখানে যে রাস্তা আমরা দেখতে পাচ্ছি, এখানে গাড়ি যদি রাখা হয় তাহলে গাড়ি একা একাই চলে যায়। এটা গ্র্যাভিটির জন্য হয়ে থাকে। এটা হলো পার্কিং এরিয়া, রেস্টুরেন্ট আছে, ডাইন ইন অর টেক অ্যাওয়ে এনিথিং ইউ লাইক। এখানে গাড়ি রাখলে গাড়ি অটোমেটিক মুভ করবে, অটোমেটিক গাড়ি যাচ্ছে, এটা কিন্তু ড্রাইভ করা হচ্ছে না, অটোমেটিক গাড়ি মুভ করবে। সো দিস ইজ সামথিং লাইক এ ওয়ান্ডার। গাড়িটা কিন্তু একাই চলে যাচ্ছে ম্যাগনেটিক হিলের কারণে। লেহ থেকে যদি আমরা গাড়ি রেন্ট করতাম তাহলে কী হতো, এই প্লেসগুলোই লোকাল সাইট সিইংয়ের জন্য দেখতে আসতাম। তো আমরা যেহেতু শ্রীনগর থেকে লাদাখের দিকে যাচ্ছি, তো আমাদের এই প্লেসগুলো আমাদের রাস্তায় পড়ে যাচ্ছে, এই জন্য আমরা এখানে দাঁড়াচ্ছি এবং
প্লেসগুলো এদিক থেকেই দেখে যাচ্ছি। ধুলা ঝড় শুরু হয়ে গেছে। এই গাড়িটা যেমন রেখে দিয়েছে টেস্ট লাইনের উপরে, গাড়িটা কিন্তু সামনে যাচ্ছে না, গাড়িটা পিছিয়ে যাচ্ছে অটোমেটিকলি। তো আমরা একটু আগে দেখছি সামনে গাড়ি যাই, এখন দেখলাম পেছনে গাড়ি যাই। আলটিমেটলি যে ভাইয়ারা গাড়িতে আসেন ওরা টেস্ট করলেন, দেন মুভ করছে। ম্যাগনেটিক হিলে বেশ খানিকক্ষণ সময় আমরা কাটানোর পরে এখন আমরা যাচ্ছি লেহ শহরের দিকে। আমরা এখন যে ব্রিজটি পার হচ্ছি এই ব্রিজের নাম হলো ফায়াং ব্রিজ। ফায়াং ব্রিজ থেকে লেহ শহরে পৌঁছতে মাত্র 25 মিনিটের মতো সময় লাগবে। বুঝতেই পারছেন আমরা ফাইনালি লেহ শহরের বেশ কাছাকাছি পৌঁছে গেছি। ম্যাগনেটিক হিল পয়েন্টের পরে আরেকটি পয়েন্ট ছিল যেটার নাম গুরুদ্বারা পাথর সাহিব। এটা অবশ্য ফায়াং ব্রিজের আগেই পড়বে, তবে আমরা এই পয়েন্টটাতে আজকে থামি নাই। আপনাদের হাতে সময় থাকলে আপনারা গুরুদ্বারা পাথর সাহিব ঘুরে আসতে পারেন। আমরা এখন লে শহরের মধ্যে ঢুকে পড়েছি। শ্রীনগর থেকে লে পর্যন্ত এই ভ্রমণকে আমরা খুবই উপভোগ করেছি। লেতে আমরা অনেক কম খরচে বিমান যোগেও আসতে পারতাম, কিন্তু বিমানের থেকেও অনেক বেশি খরচ করে আমরা বাই রোডে এসেছি। এর একটাই কারণ, এই রোড ট্রিপকে সম্পূর্ণরূপে উপভোগ করা, আর হয়েছেও তাই। এ এক অসাধারণ অভিজ্ঞতা যেটা ভাষায় প্রকাশ করে বোঝানো সম্ভব না। আপনি যদি নিজে ভ্রমণ করেন তবেই বুঝতে পারবেন ভ্রমণ পিপাসুদের কাছে এই রোড ট্রিপ কেন এত আকর্ষণীয়। লেতে আমরা বুক করেছিলাম হিসচুক গেস্ট হাউস। আমাদের রুম থেকে ঠিক এরকম অবিশ্বাস্য সুন্দর একটা ভিউ পাওয়া যায়। এই গেস্ট হাউসটা এতটাই সুন্দর ছিল যে এর থেকে আরো ভালো কিছু আমরা কল্পনাই করতে পারছিলাম না। এই গেস্ট হাউসটা নিয়ে আমার চ্যানেলে অলরেডি একটা ভিডিও আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে এটার লিঙ্ক আমি দিয়ে দিব। আজকের ব্লগটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে কিংবা কিছু জানার থাকলে কমেন্ট বক্সে লিখতে পারেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।